প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের লাইভ ক্লাস হবে হচ্ছে সার্কিট 1 সাবজেক্টের উপর। এই সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এখানে তোমাদের মিড টার্ম প্রিপারেশনের জন্য এই ক্লাসটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এখানে আমরা তোমাদের মিড টার্মের জন্য অর্থাৎ তোমাদের টোটাল যে অধ্যায়টা রয়েছে তার অর্ধেক পর্যন্ত আমরা এখানে কভার করব, অর্থাৎ অধ্যায় 7 পর্যন্ত আমরা এখানে দেখব। এবং এখানে আমরা দেখব হচ্ছে যে তোমাদের এক্সামের জন্য যে সকল টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমরা এখানে দেখব। সাথে সাথে পাশাপাশি কোনো একটা কোশ্চিনের কতটুকু অ্যান্সার লিখতে হবে, সংক্ষিপ্তর জন্য কতটুকু লিখতে হবে, রচনামূলকের জন্য কতটুকু লিখতে হবে, কি কি টপিক ইম্পর্টেন্ট, আমরা কোথা থেকে পড়লে বিষয়গুলো সহজেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবো, সহজে কমন ফেলাতে পারবো, সেই টপিকগুলো আমরা এখানে দেখবো। এখানে কিন্তু আমরা কোনো ডিপে যাব না, কোনো একটা টপিকের যে ডিপ অ্যানালাইসিস করা, বিষয়টা একদম প্রপারলি বোঝা, সেগুলোতে যাব না। এই ক্লাস কিন্তু ইতিমধ্যে আমি আমার মেইন কোর্সে আলোচনা করেছি, অর্থাৎ সেখানে গেলে কিন্তু তোমরা এই সম্পর্কে একদম প্রপার ডিপলি নলেজ পাবা। অর্থাৎ এই সার্কিট 1 সাবজেক্টে কিন্তু খুবই গুরুত্ব সহকারে আমি নিয়েছি, কারণ এখানে তোমাদের বেসিক রয়েছে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছো, ডিপার্টমেন্ট আছো, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বেসিক রয়েছে। পাশাপাশি এই বেসিক যদি তোমাদের দুর্বল থাকে তাহলে কিন্তু তোমাদের সামনে গিয়ে বিশাল প্রবলেমে পড়ে যাবে, কারণ এটার সেকেন্ড পার্টও আছে, সার্কিট 2ও আছে। যার কারণে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সার্কিট 1 সাবজেক্টটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখন কথা হলো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটার কিন্তু বই আকারে তোমরা সামনে পেয়ে যাবে। খুব রিসেন্টলি তোমরা এটার বই পেয়ে যাবে। তো যারা যাদের বই দরকার তারা পেজে মেসেজ দিবা, তাহলে খুব শীঘ্রই তোমরা বইগুলো পেয়ে যাবে। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাও। আমি কিন্তু কমেন্টগুলো পড়বো এবং পড়ার পাশাপাশি কমেন্টগুলোর রিপ্লাই দেবো তোমাদের। পাশাপাশি তোমাদের কোন সাবজেক্টের সমস্যা বেশি হয় বা সার্কিট 1-এর কোনো স্পেসিফিক টপিকের প্রবলেম থাকলে সেটাও জানাও। অর্থাৎ তোমরা আমার সাথে কমিউনিকেশন করতে পারো। কমিউনিকেশনের মাধ্যমে তোমরা তোমাদের যে টপিকের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান আমার থেকে করে নিতে পারবে। তো এই যে ক্লাসটা আমি নিব, এই ক্লাসটা কিন্তু অন্তত পক্ষে তাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে তোমার এই সার্কিট 1-এর বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে। এখানে কিন্তু আমরা ডিপে যাব না, অর্থাৎ একটা ওভারভিউ পাবা, অর্থাৎ রিভিশন ক্লাস যেটাকে বলা যায়। এক্সামের আগে তোমরা এখান থেকে রিভিশন দিতে পারবে। তো যাই হোক, কথা অনেক হলো, তো আমরা চলো শুরু করি। এবং যারা এখনো জয়েন হও নাই অবশ্যই লাইভটা শেয়ার করতে পারো, যাতে করে তোমরা তোমাদের যে বন্ধুরা আছে তারাও এখানে জয়েন হতে পারে। কারণ জ্ঞান বিতরণ করলে কমে না, টাকা এবং জ্ঞান এটা বিতরণ করলে কমে না। সেই জন্য তোমরা চাইলে জ্ঞান বিতরণের জন্য হলেও এগুলো শেয়ার করতে পারো, এতে তোমারই লাভবান হবা তোমরা পরবর্তীতে। আচ্ছা, যাই হোক, চলো আমরা শুরু করি। প্রথম অধ্যায় থেকে আসছি। প্রথম অধ্যায় হচ্ছে সার্কিট প্যারামিটার্স, প্রথম অধ্যায়ের নাম। তো প্রথম অধ্যায় থেকে খুব বেশি কোশ্চিন আসে না, তবে একটা কোশ্চিন আছে যেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হলো যে সার্কিট, এই যে আমাদের যে কোশ্চিনটা আছে, দেখো আমি তোমাকে দেখাই, কলমটা নিয়ে নিই। এই কোশ্চিনটা বলছে, দেখো, সার্কিট প্যারামিটার্স কাকে বলে, একক সহ বিভিন্ন সার্কিট প্যারামিটার্স এর বর্ণনা দাও। তো প্রথমে তোমাকে বুঝতে হবে যে সার্কিট প্যারামিটার্স বিষয়টা কি। সার্কিট প্যারামিটার্স বিষয়টা কি প্রথমে এটা তোমাকে একটু বুঝতে হবে। তো সার্কিট প্যারামিটার্স বলতে কি বোঝায়, যে বৈদ্যুতিক সার্কিটে যে সকল উপাদান ব্যবহৃত হয় তাদেরকে সার্কিট প্যারামিটার বলা হয়। তাহলে কি বললাম, যে আমাদের যে বৈদ্যুতিক সার্কিটটা রয়েছে এখানে যে সকল উপাদান বা এলিমেন্ট, বিভিন্ন ধরনের উপাদান হতে পারে, সেখানে আমাদের রেজিস্ট্যান্স হতে পারে, ক্যাপাসিট্যান্স হতে পারে, বিভিন্ন উপাদান হতে পারে। এই যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে আমরা বলবো হচ্ছে সার্কিট প্যারামিটার। সিম্পল না? হ্যাঁ, খুবই সিম্পল বিষয়। আচ্ছা, এখন আসো যে তাদের আমরা বর্ণনা দিব, একক সহ এই সার্কিট প্যারামিটার্স গুলোর বর্ণনা দিব। তো সার্কিট প্যারামিটার্স কে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকট্যান্স, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো রেজিস্ট্যান্স কোথায় কোথায় ব্যবহার করা হয় থাকে, সেটা হচ্ছে বাল্বে থাকে, হিটারে থাকে। ইন্ডাকট্যান্স কোথায় কোথায় থাকে, মোটরের ভিতরে থাকে, ইন্ডাক্টরের ভিতরে থাকে। তো স্ট্যাটিক ক্যাপাসিটরের ভিতরে ক্যাপাসিটর পাবা, ফ্যান ঘোরানোর জন্য কিন্তু ক্যাপাসিটর ব্যবহার করা হয়, সেখানেও পাবা। তারপরে আরো রয়েছে, আবার দেখো সিনক্রোনাস কন্ডেন্সার, সেটা তোমার সামনে পাবা। এই সিনক্রোনাস কন্ডেন্সার কি সেই বিষয়গুলো তোমার সামনে আরো ডিটেলস দেখতে পাবা। এখানে আমাদের কিন্তু এই বিষয়গুলো রয়েছে, ঠিক আছে? ভেরি গুড। তো যাই হোক, পরবর্তীতে আসো এই ব্যাখ্যাগুলো আমরা দেখি। তো অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করতে পারো, তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যাতে করে তোমাদের যে বন্ধুরা রয়েছে তারাও লাইভটা দেখতে পারে। চলো তারপর আমরা দেখি যে একক সহ বিভিন্ন প্যারামিটারের ব্যাখ্যাগুলো আমরা একটু দেখে নিই। এক্সামে কিন্তু আমি যা দেখাচ্ছি এইভাবে তোমাকে লিখতে হবে।
একটু কম বেশি হতে পারে, সেটা সমস্যা নাই, কিন্তু এভাবে তোমাকে লিখলে ফুল মার্কস পাবে। তো কথা হচ্ছে একক সহ বিভিন্ন প্যারামিটারের ব্যাখ্যা। প্রথমে রেজিস্ট্যান্সটা দেখে নিই। তাহলে রেজিস্ট্যান্স তোমরা জানো কারেন্ট প্রবাহের বাধার যে ধর্মটা, অর্থাৎ কোনো পরিবাহী পদার্থের, সেটা তার হতে পারে, তার একটা পরিবাহী পদার্থ, এই তার, সেই পরিবাহী পদার্থের যে ধর্মের ফলে এর ভিতরে কারেন্ট প্রবাহের বাধা পায়, তাহলে একটা নির্দিষ্ট ধর্ম আছে, একটা পদার্থের একটা ধর্ম আছে, যে ধর্মের ফলে কারেন্ট প্রবাহে বাধা পায়। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধার পরিমাণ, কারেন্ট প্রবাহের বাধার পরিমাণ, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে যে ধর্মের ফলে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহে বাধা পায় তাকে আমরা কি বলি? তাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি। এই রেজিস্ট্যান্সকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, ঠিক আছে। এর মানটা দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং পদার্থের গুণাঙ্কের উপর নির্ভরশীল, এটা দিলেও হবে, না দিলেও হবে। তারপরে এটা বোঝানোর জন্য দিয়েছি, এই যে প্রতীকটা দিতে হবে তোমাকে, এইটা প্রতীকটা দিতে হবে, এই প্রতীকটা দিতে হবে, এবং একক হচ্ছে ওহম, এটা আমরা জানি। তাহলে প্রথম রেজিস্ট্যান্সের বিষয়টা তোমরা শিখে ফেললাম। এখন আসো ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাকটেন্স কোন কয়েলের এমনই একটি বৈশিষ্ট্য বা ধর্ম যা এর মধ্যে দিয়ে কারেন্ট বা ফ্লাক্সের যে কোনো ধরনের পরিবর্তনে বাধা দেয়। তাহলে ইন্ডাকটেন্স হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য বা ধর্ম, যেমন রেজিস্ট্যান্সের ধর্ম কি? রেজিস্ট্যান্সের ধর্ম হচ্ছে কারেন্ট প্রবাহে বাধা দেওয়া। আর ইন্ডাকটেন্সের ধর্ম কি? ইন্ডাকটেন্সের ধর্ম হচ্ছে এটা ফ্লাক্স বা কারেন্টের পরিবর্তনকে বাধা দেওয়া। ফ্লাক্সের পরিবর্তন হতে পারে অথবা কারেন্টের পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনকে বাধা দেওয়া। বুঝতে পারছো? আচ্ছা, অন্যভাবে বলা যায়, দেখো যে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহে বা ফ্লাক্সের প্রতিষ্ঠা হ্রাস বৃদ্ধিতে বাধা প্রদান করা হয়, তার বৈশিষ্ট্যকে ইন্ডাকটেন্স বলা হয়। তাই এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সটা কি? ক্যাপাসিট্যান্স হচ্ছে দুইটা পরিবাহী পদার্থকে, আমরা ধরো এখানে একটা পরিবাহী রাখছি, এখানে একটা পরিবাহী রাখছি, এই দুইটা পরিবাহী পদার্থকে কোনো অপরিবাহী পদার্থ বাতাস হতে পারে, তাহলে মাঝখানে হচ্ছে আমরা বাতাস রাখলাম, তাহলে দ্বারা পৃথক করে রাখছি। দেখো এখানে একটা পরিবাহী, ধরো এটা একটা পরিবাহী, এখানে আরেকটা পরিবাহী, এই দুইটা পরিবাহী পদার্থকে আমরা বাতাস মানে অপরিবাহী পদার্থ দ্বারা আমরা পৃথক করে রাখছি। তাহলে কি করা হয়? পৃথক করে একে সরবরাহ দিলে, অর্থাৎ এখানে ব্যাটারি যদি সাপ্লাই দেই, আমরা ব্যাটারি সাপ্লাই দেই, তাহলে এখানে চার্জ সঞ্চয় করতে পারে। তাহলে এখানে কি করতে পারে? চার্জ সঞ্চয় করতে পারে। তাহলে উক্ত পরিবাহী এবং অপরিবাহী পদার্থের সমন্বয়ে যে সার্কিট প্যারামিটার তৈরি হয় তাকে আমরা ক্যাপাসিটর বলে থাকি। বুঝতে পারছো? তাহলে ক্যাপাসিট্যান্স হচ্ছে চার্জ সঞ্চয় করতে পারে। ঠিক আছে, তাহলে দুইটা পরিবাহী পদার্থকে একটা অপরিবাহী পদার্থ যেটা বাতাসের মাধ্যমে আমরা সেপারেট করে রাখছি, তাহলে ক্যাপাসিট্যান্স তৈরি হয়ে যায়, চার্জ সঞ্চয় করার ধর্ম যেটা। এখন আসো অধ্যায় 2 এ আসি আমরা। অধ্যায় 2 এর এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু আমরা সেকেন্ড পার্টে চলে যাব। অধ্যায় 2 এ দেখো বৈদ্যুতিক নেটওয়ার্ক। এখানে আমাদের কি বলছে যে বৈদ্যুতিক নেটওয়ার্ক কাকে বলে, চিত্রসহ বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক নেটওয়ার্কের বর্ণনা দাও। এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বৈদ্যুতিক নেটওয়ার্ক কাকে বলে? তাহলে দুই বা ততোধিক সার্কিট প্যারামিটার, তার মানে দেখো আমরা সার্কিট প্যারামিটার ইতিমধ্যে কিন্তু আলোচনা করছি। রেজিস্ট্যান্স, অর্থাৎ সেখানে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর থাকতে পারে সার্কিটের ভিতরে, আর যে ধর্মগুলো সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স। তাহলে দুই বা ততোধিক সার্কিট প্যারামিটারের পারস্পরিক অন্তঃসংযোগকে নেটওয়ার্ক বলা হয়। তাহলে দুই বা ততোধিক সার্কিট প্যারামিটার থাকবে এবং তাদের মধ্যে সংযোগ থাকতে হবে, তখনই আমাদের কি তৈরি হবে? বৈদ্যুতিক নেটওয়ার্ক তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে নেটওয়ার্কটা কি হবে? যখন আমাদের দুই বা ততোধিক সার্কিট প্যারামিটার থাকবে সেখানে, তখন আমাদের বৈদ্যুতিক নেটওয়ার্কটা তৈরি হবে। আর বিভিন্ন প্রকার বৈদ্যুতিক নেটওয়ার্ক আমরা ব্যাখ্যা দেখি, আমরা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক আছে আর প্যাসিভ নেটওয়ার্ক আছে। অ্যাক্টিভ নেটওয়ার্ক কি? বৈদ্যুতিক সোর্স এবং সার্কিট প্যারামিটারের সমন্বয়ে যে সার্কিটটা গঠিত হয় তাকে অ্যাক্টিভ প্যারামিটার বলা হয়। অ্যাক্টিভ নামের ভিতরে অ্যান্সার আছে। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সেখানে ব্যাটারি থাকবে, অর্থাৎ এই ব্যাটারি থাকলে তো এটা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এখানে কারেন্ট প্রবাহিত হতে পারবে, সেটাকে আমরা অ্যাক্টিভ নেটওয়ার্ক বলে থাকি। তাহলে প্যাসিভ নেটওয়ার্ক কি? যে নেটওয়ার্কে কারেন্ট বা ভোল্টেজ সোর্স থাকে না, যেমন দেখো এখানে কোনো কারেন্ট বা ভোল্টেজ সোর্স নাই, তার মানে এটা হচ্ছে আমাদের প্যাসিভ নেটওয়ার্ক। বুঝতে পারছো? সহজ আছে কিন্তু, ইজি। এখন আসো আমরা আরো কিছু প্রকার নেটওয়ার্ক দেখব, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ছাড়াও, সেটা হচ্ছে লিনিয়ার, নন লিনিয়ার, আরো আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আচ্ছা, দেখো যে নেটওয়ার্কে ভোল্টেজ বা কারেন্ট পরিবর্তনের সাথে সার্কিট প্যারামিটারের কোনো পরিবর্তন হয় না তাকে লিনিয়ার নেটওয়ার্ক বলা হয়। অর্থাৎ ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তনের সাথে সাথে আমাদের যে প্যারামিটারটা আছে, সার্কিট প্যারামিটারটা আছে, এটার কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা লিনিয়ার নেটওয়ার্ক বলে থাকি। লিনিয়ার নেটওয়ার্কের রেসপন্স সরলরৈখিক হয়। তুমি নামের ভিতরে অ্যান্সার আছে, দেখো লিনিয়ার, এই দেখো সরলরৈখিক। লিনিয়ার মানে কোনো ভোল্টেজের সাথে সাথে কারেন্টের সমান হারে বাড়তিছে,
সমান হারে বাড়তেছে, যার কারণে এটাকে লিনিয়ার নেটওয়ার্ক বলা হচ্ছে। বুঝতে পারছো? নামের ভিতরে অ্যান্সার আছে লিনিয়ার নেটওয়ার্ক। আর নন লিনিয়ার মানে কি, দেখো গ্রাফটা বাঁকা, গ্রাফটা স্ট্রেট না, বাঁকা। তাহলে যে নেটওয়ার্কের ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তনের সাথে সার্কিট প্যারামিটারের কোনো সার্কিট প্যারামিটারের আবার পরিবর্তন হবে, তাকে আমরা নন লিনিয়ার নেটওয়ার্ক বলবো। যেমন এই নেটওয়ার্কের রেসপন্স সরল রৈখিক নাই, দেখো সরল রৈখিক না। যেমন ডায়োডের তোমার সামনে যে গিয়ে পড়বা, যে ডায়োডের যে রেসপন্সটা হয় সেটা কিন্তু সরল রৈখিক হয় না, এরকম বাঁকা হয়ে যায়, এরকম বাঁকা হয়। এটা হচ্ছে নন লিনিয়ার নেটওয়ার্ক। দেখতে পারছো? তাহলে হচ্ছে নন লিনিয়ার নেটওয়ার্কের এক্সাম্পল হচ্ছে ডায়োড। ডায়োড থাকবে আমাদের নেটওয়ার্কের ভিতরে, ডায়োড থাকবে, ট্রানজিস্টর থাকবে, এগুলো হচ্ছে নন লিনিয়ার। এখন হচ্ছে ইউনিলেটারাল নেটওয়ার্ক। ইউনিলেটারাল নেটওয়ার্কটা কি বলবো আমরা, যে নেটওয়ার্কের যে কোনো এক প্রান্তে ভোল্টেজ সংযোগ করলে এর যে বৈদ্যুতিক বৈশিষ্ট্য পাওয়া যায়, যদি অন্য প্রান্তে সোর্স সংযোগ করলে এর বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। চলো আমি তোমাকে বোঝাই, বুঝতে পারলে তুমি নিজে এগুলো বানাই লিখতে পারবা। যেমন দেখো, আমার পজিটিভ হাফ সাইকেল এসি সাপ্লাই দিলে কি হয়, একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে। পজিটিভ দিলে এটা পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, তখন আমরা এই ওয়েভটা আউটপুটে পাবো। এটাকে আমরা বলবো, এটাকে একটা রেকটিফায়ার বলা হয়। সামনে গিয়ে তোমরা রেকটিফায়ার নিয়ে আলোচনা হবে, তখন তোমরা এগুলো বিষয়ে জানতে পারবে। আর যখন নেগেটিভ হাফ সাইকেল আসে, দেখো তখন এই প্রান্তটা নেগেটিভ হয়ে যায়, প্রান্ত পজিটিভ হয়ে যায়, তখন দেখো কোনো কারেন্ট নাই। তার মানে আমরা যখন আমরা যে কোনো একটা প্রান্ত সংযোগ করলে যে বৈশিষ্ট্যটা পাইছি, দেখো আমরা যে বৈশিষ্ট্যটা পাইছি, অপর প্রান্ত সংযোগ করলে বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এটাকে বলা হয় ইউনিলেটারাল নেটওয়ার্ক। বুঝতে পারছো? ইজি আছে। আচ্ছা ঠিক আছে, তারপর নেক্সট আসি আমরা বাইলেটারাল নেটওয়ার্ক। বাইলেটারাল নেটওয়ার্কটা কি, যে নেটওয়ার্কের উভয় দিক হতে কারেন্ট প্রবাহের ফলে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছো? এবার দেখো কি হয়, এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কারেন্টটা এই দিকেও যায় আবার এই দিকেও আসে, এটা আমরা সামনে পড়বো। এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কারেন্টের দিকটা অনবরত পরিবর্তন হয়, একবার এইদিকে আসে একবার এইদিকে যায়। দেখছো? তাহলে এটা কি দিকে যাচ্ছে, যে নেটওয়ার্কের উভয় দিক হতে কারেন্ট প্রবাহের ফলে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, থেকে বাইলেটারাল, মানে বাই মানে কি দুই দিক থেকে, তাকে আমরা বাইলেটারাল নেটওয়ার্ক বলে থাকি। ট্রান্সমিশন লাইনটা হচ্ছে বাইলেটারাল নেটওয়ার্কের একটা এক্সাম্পল। ঠিক আছে? বুঝতে পারছো? এই ইজি আছে। এখন আসো এল নেটওয়ার্ক। দেখো এটা একটা এল এর মতন, এই যে এল, উল্টা এল যদিও হইছে কিন্তু এল এর মতন দেখতে, সেই জন্য এটাকে বলা হয় এল নেটওয়ার্ক। তাহলে দুটি সিরিজ রেজিস্ট্যান্স দ্বারা গঠিত একটা সার্কিট। এই যে দেখছো সিরিজে সার্কিট, এর মুক্ত প্রান্তদ্বয় সরবরাহ প্রান্তের সাথে এবং রেজিস্টরের দ্বয় সংযোগ স্থল এবং একটা মুক্ত স্থল অপর প্রান্তের সাথে সমান। যেমন এখানে একটা, এই দেখো এখানে থেকে একটা প্রান্ত বের করছে, রেজিস্টার একটা প্রান্ত থেকে বের করছি, রেজিস্টার অপর প্রান্ত থেকে একটা প্রান্ত বের করছি, আবার কমন পয়েন্ট থেকে একটা প্রান্ত বের করছে, আর এই পয়েন্ট থেকে একটা প্রান্ত বের করছে। এটাই বলছে, যার মুক্ত প্রান্তদ্বয় যেটা আছে সেটা আমাদের সরবরাহ প্রান্তের সাথে, মানে সোর্সের সাথে যুক্ত করবো আমরা। এটা হচ্ছে এল আকৃতির যে নেটওয়ার্ক সেটা। এখন আসলে টি নেটওয়ার্ক। তাহলে তিনটা রেজিস্টরের প্রান্ত একটা সাধারণ বিন্দু, দেখো এই যে তিনটা রেজিস্টরের প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত করছি, আর অপর প্রান্ত থেকে একটা রাস্তা বের করছি। ঠিক আছে? সংযোগ করলে অপর তিনটি প্রান্তের একটিকে ইনপুট এবং একটিকে আউটপুট হিসেবে চিহ্নিত করা হয়, এবং বাকি প্রান্তকে ইনপুট আউটপুট উভয়টির সাথে ব্যবহার করা যায়। ঠিক আছে? এই যে এক পাশে ইনপুট, এক পাশে তুমি আউটপুট দিয়ে এটাকে কাজে লাগাতে পারবে। তাহলে এটা কি টি আকৃতির না? হ্যাঁ, টি আকৃতি। পাই মানে কি, এটা একটা পাই আকৃতির। দেখো পাই দেখতে এরকম, তাহলে পাই আকৃতির। তাহলে তিনটা রেজিস্ট্যান্স এমন ভাবে সংযুক্ত করবো যাতে তারা পাই আকৃতির গঠন করছে। দেখছো? তারপর এক পাশে ইনপুট দিবে, এক পাশে আউটপুট দিব, তাহলে আপনাদের পাই নেটওয়ার্কটা পেয়ে যাবো। সেটা বানায় লিখতে পারো তুমি এক্সামে, অথবা এখানে যেটা আছে সেটা একবার পড়ে নিবা, রিডিং করে নিবা, তারপর তুমি এখান থেকে বানায় লিখতে পারবা। বলো এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলো, তাহলে আমরা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সটে যাব। এখন আসো যে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সের পরিবর্তনের নিয়ম চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখান থেকে আমরা এই কারেন্ট সোর্সে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সিম্পল ওয়েতে কি করতে হবে, আমরা এই যে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সের সাথে কি ছিল, সিরিজের রেজিস্ট্যান্স ছিল না, এটাকে আমরা জাস্ট প্যারালালে যুক্ত করে দিব, আর এখানে একটা কারেন্ট সোর্স দিয়ে দিব। আবার ধরো কারেন্ট সোর্স আছে, আমি ভোল্টেজ সোর্সে যেতে যাচ্ছি, তাহলে কারেন্ট সোর্সের সাথে এই রোডটা কি প্যারালালে যুক্ত আছে না? প্যারালালে যুক্ত আছে। যখন ভোল্টেজ সোর্সে যাব তখন ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্সের সিরিজে চলে আসবে। এটাই হচ্ছে কাজ। তো দেখো ভোল্টেজ সোর্স থেকে যখন কারেন্ট সোর্সে যাচ্ছে, এই কারেন্টের মান কত হবে? আমরা হোমের সূত্র জানি কি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই সমান কত হবে? ভি বাই আর। অর্থাৎ এই ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে যে মানটা পাবা সেটাই হচ্ছে এই কারেন্ট সোর্সের আয়ের মান। বুঝতে পারছো? ইজি আছে কিন্তু, বেশি কঠিন এখন আমরা যাইনি। তারপরে এই কথাগুলো এখানে লেখা আছে, জাস্ট তুমি একবার রিডিং করলে বুঝতে পারবা, আমি টেকনিকটা তোমাকে বলেই দিলাম। এখন আসো যে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স, এটার জন্য আমাদের কি করতে হবে, ওপেন সার্কিটের ভোল্টেজ গুলো সমান হবে
এবং শর্ট সার্কিট করে ওপেন সার্কিটের ভোল্টেজগুলো সমান হবে এবং শর্ট সার্কিট করে কারেন্টের মান বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কারেন্টের মানটা কতটুকু হবে? যখন আমরা কি করছি, এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করছি, কারেন্ট সোর্স থেকে যখন আমরা ভোল্টেজ সোর্সে আসবো তখন আমাদের এই ভোল্টেজের মানটা তো লাগবে। তখন ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ এই ভোল্টেজের মানটা আসবে হচ্ছে ভি ইকুয়াল টু আইআর। এটাই এই ভি ইকুয়াল টু আইআর, এটাই এই দেখো ভি ইকুয়াল টু আইআর, এটাই আমরা বের করব। সেটা জাস্ট একটু লিখে দেওয়া আছে, একবার রিডিং করলে কিন্তু এখান থেকে তুমি বিষয়গুলো বুঝতে পারবে, তারপর বানাই লিখতে পারবে। কারণ মেইন থিমটা তোমাকে বুঝতে হবে যে কিভাবে আমরা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে গেলাম। বাকি টেকনিক কিন্তু একবার জাস্ট রিডিং করলে তুমি এখান থেকে এক্সামে আসলে লিখতে পারবে। এখন আসো অ্যাক্টিভ এবং প্যাসিভ নেটওয়ার্কের তিনটা পার্থক্য আমরা দেখব। তাহলে অ্যাক্টিভ নেটওয়ার্ক কি? অ্যাক্টিভ নেটওয়ার্কে কারেন্ট বা ভোল্টেজ সোর্স বা উভয় সোর্সই বিদ্যমান থাকবে, আর প্যাসিভে কোনো সোর্স থাকবে না। অ্যাক্টিভ নেটওয়ার্কের সোর্স এবং ইলেকট্রিক প্যারামিটারের সমন্বয়ে গঠিত, আর এখানে শুধুমাত্র ইলেকট্রিক প্যারামিটার থাকবে, কোনো সোর্স থাকবে না। আর অ্যাক্টিভ নেটওয়ার্কের সোর্স যুক্ত থাকে কারেন্ট প্রবাহের ফলে প্রত্যক্ষ কাজ পাওয়া যায়, আর এখানে কারেন্ট প্রবাহিত হয় না, যেটা তোমাদের আমি আগে আলোচনা করেছি। অ্যাক্টিভ এবং প্যাসিভ নেটওয়ার্কটা কি এই বিষয়টা আগেও আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে চ্যাপ্টার 3 সার্কিট নেট থিওরিয়াম। সার্কিট থিওরিয়ামের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরাম। আর ম্যাক্সওয়েলের থিওরামটা আমি এমন একটা জটিল সার্কিট রেখেছি, এটা তোমাকে আমি ম্যাক্সওয়েলের থিওরামটা লিখো, অর্থাৎ আমি এক্সাম আসলে তোমাকে এভাবে ব্যাখ্যা দিতে হবে। সো এই ব্যাখ্যাটা এমন ভাবে দেখিয়ে দিব যাতে করে এই রিলেটেড ম্যাথ গুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। অর্থাৎ আমি এই জিনিসগুলো তোমাদের বুঝিয়ে দিব, তোমরা বাসায় এই রিলেটেড ম্যাথ গুলো করবা, কারণ এইটা বুঝলে ম্যাথ গুলো তুমি সেম সিস্টেমে করবা, একই নিয়মে। তো চলো আমরা দেখি। তাহলে যে কোনো মেশ বা লুপে ভোল্টেজ সময়ের বীজগণিতিক যোগফল 0 হয়, এটা আমাদের ম্যাক্সওয়েল বলে দিয়ে গিয়েছিল, এটা তোমরা জানো। তো সেই ভোল্টেজ গুলো 0 সমীকরণ আকারে লিখবো, আর ভোল্টেজের 0 মানে কি? ভি ইকুয়াল টু আইআর, এটা আমরা জানি। এটাকে আমরা সমীকরণের মাধ্যমে রিপ্লেস করে ম্যাক্সওয়েলের থিওরামে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে ম্যাক্সওয়েলের থিওরামের জন্য আমরা প্রথমে এই যে মেশ 1 যেটা আছে, এই মেশ 1-এ আমরা কেভিএল অ্যাপ্লাই করব, কারণ ভোল্টেজ সব 0 হয়, সে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা দ্বিতীয় সাইনে কাজ করতেছি, আমরা এদিক বরাবর উঠলাম, প্রথমে এদিক বরাবর উপর দিকে উঠতেছি। তাহলে দ্বিতীয় সাইন কি? পজিটিভ, তাহলে প্লাস ই2 প্লাস ই1, তাহলে প্লাস ই1 লিখে নিলাম। তারপর কারেন্টটা যেহেতু এদিক বরাবর ফ্লো হচ্ছে, ভোল্টেজ পোলারিটি দিয়ে নিতে হবে প্লাস মাইনাস। দ্বিতীয় সাইনে কাজ করতেছি, তাহলে মাইনাস কারেন্ট কত? i1 ইন্টু r1, তাহলে মাইনাস i1 ইন্টু r1 লিখে নিলাম। তারপরে এই দিক বরাবর আসতেছি, কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। দ্বিতীয় সাইন নিলাম, তাহলে মাইনাস আর এই কারেন্টটাকে i1, আর এই রেজিস্টারের উপর আরেকটা কারেন্টের ইফেক্ট আছে, সেটা হচ্ছে i3, নিচ থেকে উপর দিকে। তাহলে i1 মাইনাস i3, তাহলে i1 থেকে i3 বাদ দিব, যেটা পাবো সেটাই হচ্ছে ফাইনাল রেজাল্টেন্ট কারেন্ট, তার সাথে i3 রেজিস্ট্যান্সটা গুণ করবো। আচ্ছা, গেল। তারপর কারেন্টটা এদিক বরাবর আসলো, তাহলে পোলারিটি কি হবে? এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস সামনে দিয়ে নিলাম। এখন দুইটা কারেন্টের ইফেক্ট আছে, একটা হচ্ছে i1 এদিক থেকে এইদিকে i1, আর এদিক থেকে এইদিকে i2, অর্থাৎ i1 মাইনাস i2 ইন্টু রেজিস্ট্যান্স r2 ইকুয়াল টু 0। তারপর আর কিছুই করতে হবে না, তারপর জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের হয়ে যাবে। দেখাচ্ছি কিভাবে করতে হয়। তাহলে এখান থেকে তারপর তুমি জাস্ট ছোট ছোট ক্যালকুলেশন করবা, আর ক্যালকুলেটর থাকলে তোমরা এগুলো ক্যালকুলেটরে করবা, তো যেহেতু এগুলো ম্যাথ করার সময় লাগবে। তাহলে এখান থেকে i1 টা কমন নিবা, এগুলো এই মাইনাসটা তুলে দিবা প্রথমে, তারপর i1 কমন নিলে এই ভ্যালুটা পাবা। তারপর i2 i3 e1 এগুলোকে আলাদা করে রাখলা, টোটাল কারেন্টের যোগফল তো 0, এটা তোমরা জানোই। সেখান থেকে এই e1 টা পাশে পার করে নিলা, তারপর সুন্দর করে ইকুয়েশনটাকে সাজায় নিছো, অর্থাৎ e1 টা ধরো এই পাশে আছে, এই বিষয়গুলোকে ওই পাশে পার করে নিছো, জাস্ট ইকুয়েশনটা সমাধান করছো, মানে ডানে বামে পার করে নিয়ে একটু মিলাই নিছো। তাহলে এই ভ্যালুগুলো তুমি এখান থেকে পাবা, সেটা সমীকরণ 1 নম্বরে আমরা দিয়ে রাখলাম। এখন আসো ঠিক একইভাবে মেশ 2 হচ্ছে এইটা, মেশ 2-তে আমরা অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে দেখো দ্বিতীয় সাইন, অর্থাৎ e2, তাহলে e2 লিখে নিলাম। e2-র পর এই কারেন্টটা এদিক প্লাস এদিক মাইনাস, তার মানে কত? i2, আর এই i1 এর কারেন্টের ইফেক্টটাও আছে, সেটা i1 কারেন্ট এদিক বরাবর, তাহলে i2 মাইনাস i1 ইন্টু r2 দিয়ে নিলাম। তারপরে এই কারেন্টটা এদিক বরাবর আসছে, সেটা পোলারিটি প্লাস মাইনাস, তাহলে মাইনাস i2 মাইনাস i3, এই যে মাইনাস i2 মাইনাস i3। ফাইনালি কারেন্ট এদিক আসছে প্লাস, এটা মাইনাস, তাহলে মাইনাস i2 ইন্টু r4 ইকুয়াল টু 0। তারপর একই প্রসেসে এটাকে আমরা সুন্দর করে এই ফরম্যাটে 2 নম্বর ইকুয়েশনে সাজিয়ে নিলাম, সেম প্রসেসে। আবার সেম প্রসেসে আমরা এই 3 নম্বরে কেভিএল অ্যাপ্লাই করলাম, 3 নম্বরে কেভিএল অ্যাপ্লাই করে 3 নম্বর ইকুয়েশন লিখে নিলাম। তাহলে এই 3টা সমীকরণ সমাধান করে প্রতিটি লুপের কারেন্ট এবং প্যারামিটারের মধ্যে থেকে কারেন্ট আমরা বের করতে পারবো। অর্থাৎ 3টা সমীকরণ আমরা যখন ম্যাথ করব, ক্যালকুলেটরের মাধ্যমে 3টা সমীকরণ সমাধান করে আমরা এই i1 i2 i3 তারপর এটার প্রতিটার মধ্যে যে কারেন্টের ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে আশা করা যায় বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আসো যে আমরা নোডাল অ্যানালাইসিস এই চ্যাপ্টার অর্থাৎ নোডাল অ্যানালাইসিস চ্যাপ্টারের একটা ম্যাথ দেখি। এই অধ্যায় থেকে ম্যাথ গুরুত্বপূর্ণ, তো একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, বাকি ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়, তাহলে দেখবা যে এক্সামের জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আমাদের এখান থেকে বলছে যে এই নোড ভোল্টেজ গুলো বের করতে বলছে, V2 V3 গুলো বের করতে বলছে। তো তুমি কি করবা, এই নোড গুলো প্রথমে চিহ্নিত করে নিবা, চিহ্নিত করার পর রেফারেন্স ভোল্টেজ আরেকটা ধরে নিলাম, রেফারেন্স নোড সেটা হচ্ছে 0 ভোল্ট, সেটা ধরে নিলাম। এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে KCL অ্যাপ্লাই করব, কারেন্ট, কিরশফ কারেন্ট ল অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে ধরো কারেন্টের ভ্যালুগুলো বের হয়ে যাচ্ছে, তাহলে আমি লিখবো কত, V2 মাইনাস V2, আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে দেখো, তাহলে V2 মাইনাস 20, তাহলে যেহেতু সেকেন্ড সাইনে কাজ করব, তাহলে V2 মাইনাস 20, V2 মাইনাস 20 মাইনাস 0 তো লেখার দরকার নাই, ডিভাইডেড বাই 5, এই যে ডিভাইডেড বাই 5 লিখলাম। আবার V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, এখানে তো ভোল্টেজ সোর্স নাই, তাহলে 10 লিখলাম। আর V2 মাইনাস এই পাশে আছে কি V3, আরেকটা নোড ভোল্টেজ আছে, তাহলে V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 10 লিখলাম, ইকুয়াল টু 0 দিলাম। তারপর এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে সাজিয়ে আমরা এই ফরম্যাটে নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের কি করতে হবে, এখানে এইটার জন্য ইকুয়েশন লিখবো। ধরলাম কারেন্ট এদিক যাচ্ছে, এদিক যাচ্ছে, আর এই কারেন্ট এদিক দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো এখান থেকে দেখো, এই V2 V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 10, তারপরে V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, আর আমি কারেন্টের ডিরেকশন যদি ধরে নিই, কারেন্ট অপোজিট ডিরেকশন আছে, তাহলে মাইনাস 5 ইকুয়াল টু 0, তারপর এটাকে সাজিয়ে দিয়ে এই ইকুয়েশনটা পাইলাম। এখন ক্যালকুলেটরে দুটো ইকুয়েশন তুলবা, তুলে সলভ করবা, সলভ করলে তুমি দুটো ইকুয়েশনের অ্যান্সার পেয়ে যাবে, V2 এবং V3, এই অ্যান্সারগুলো এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা তুমি ইজিলি সলভ করতে পারলাম। এখন আসলে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে যে সাইন এফ থেকে প্রমাণ করো যে ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, অর্থাৎ আমাদের যে ভোল্টেজের ইকুয়েশন ই ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, এই ইকুয়েশনটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আমরা এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে বা ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে, এর ভিতরে একটা কন্ডাক্টরকে যদি ঘোরাতে থাকি, তখন এর অ্যাক্রসে একটা ভোল্টেজ উৎপন্ন হয়, সেটার ইকুয়েশনটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এই যে আমাদের ফাই যেটা আছে, এটার দুটো উপাংশ থাকে, যদি এটা থিটা কোণে ক্রিয়া করে, একটা হচ্ছে এটার সাথে একদম সমান্তরালে আছে, সেটা হচ্ছে ফাই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, আর একটা আছে এর সাথে লম্ব বরাবর ফাই ম্যাক্সিমাম কস ওমেগা টি। তাহলে এই ফাই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, এটার কারণে কোনো ভোল্টেজ আবিষ্ট হয় না, আবিষ্ট হয় হচ্ছে ফাই ম্যাক্সিমাম কস ওমেগা টি, এটার কারণে লম্ব বরাবর যেটা থাকে। এখন তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা জানি ফ্যারাডের সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে ঘোরাতে থাকি, তখন অবশ্যই এখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি আছে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঘোরাঘুরি করতেছে, তখন সেখানে একটা ভোল্টেজ আবিষ্ট হবে, সেটা হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এটা ফ্যারাডে বলে দিয়ে গেছিল। তাহলে ই ইকুয়াল টু ডিরিটি অফ এন ফাই, আমরা এই এনটা ভিতরে নিয়ে গেলাম, এন ফাই লিখে নিলাম। এখন ফাই ইকুয়াল টু কোন ভোল্টেজের জন্য আবিষ্ট হবে, ফাই ম্যাক্সিমাম কস ওমেগা টি, এটার কারণে আবিষ্ট হবে। তাহলে ফাই ইকুয়াল টু ফাই ম্যাক্সিমাম কস ওমেগা টি, এটার কারণে আবিষ্ট হবে। তাহলে এনটা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, আর ডিরিটি অফ ফাই ম্যাক্সিমাম কস ওমেগা টি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, ফাই ম্যাক্সিমাম রাখলাম, কস করে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হয়, মাইনাস সাইন ওমেগা টি। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ইকুয়াল টু এন ফাই ম্যাক্সিমাম ওমেগা সাইন ওমেগা টি। তাহলে এটাকে সাজা লিখছি ওমেগা এন ফাই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এখন আমরা জানি যে এই যে ভ্যালুটা, সাইনের যে গ্রাফ আছে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কখন পাওয়া যায়, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় যখন আমাদের এই ভ্যালুটা আসে 1, সাইন থিটার ভ্যালু আসে 1 হলে ম্যাক্সিমাম পাওয়া যায়। ঠিক আছে, সাইন থিটা 1 হলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এই যে 1 এ আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসে। তো সেক্ষেত্রে আমাদের ই ম্যাক্সিমাম কখন পাচ্ছি, যখন এই সাইন ওমেগা টির ভ্যালু 1, তাহলে ই ম্যাক্সিমামের মান কত আসছে, ওমেগা এন ফাই ম্যাক্সিমাম। তাহলে এখন আমাদের সমীকরণ যদি দাঁড় করতে চাই, তাহলে ই ইকুয়াল টু এই ওমেগা, এই দেখো এই যে এই জায়গাটায় আমরা ই ম্যাক্সিমাম লিখতে পারি, ওমেগা এন ফাই ম্যাক্সিমামের জায়গায় ই ম্যাক্সিমাম লিখতে পারি, যেটা আমরা প্রমাণ করলাম একটু আগে। তাহলে ই ম্যাক্সিমাম আর সাইন ওমেগা টি ওরকমই আছে। তাহলে ফাইনালি আমাদের ইকুয়েশন আসলো কি, ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এখান থেকে আমরা কারেন্টের ইকুয়েশনও বের করতে পারি, যদি কারেন্টের চাইতো তাহলে আমরা এইটুকু করতাম, ভোল্টেজের পর কারেন্টটা বের করতাম। আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান কত, ভি বাই আর, তাহলে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভোল্টেজের ইকুয়েশন আমরা কত পাইছি, ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। এখন ই ম্যাক্সিমাম বাই আর সমান হচ্ছে আই ম্যাক্সিমাম, কারণ ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে আমরা কারেন্ট পাই, যেহেতু ম্যাক্সিমাম ভোল্টেজ রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করছি, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট পাবো, তাহলে আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি পাইছি। তাহলে দুটো ইকুয়েশন আমরা এখান থেকে ডিরাইভ করতে পারলাম। বুঝতে পারছো? যদি কোনো সমস্যা থাকে জানাও। আর এগুলো কিন্তু মেইন কোর্সে আরো ডিটেলস আলোচনা করা আছে, মেইন কোর্স দেখলে কিন্তু তোমাদের যে ডাউট গুলো আছে মনের ভিতরে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো যে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে যে
যে আরএমএস মান, আমাদের কি বলছে যে আরএমএস মান যেটা আছে, আরএমএস মানের প্রচলিত মান বের করো। আরএমএস মানের প্রচলিত মান, এই কোশ্চেনটা এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে, এর ভিতরে তুমি দুইটা কোশ্চেন পেয়ে যাবে। অর্থাৎ কোশ্চেনটা এরকম থাকতে পারে যে আই আরএমএস ইকুয়াল টু 0.707 আই ম্যাক্সিমাম এটা প্রমাণ করতে বলছে, বা আই আরএমএস সমান 0.707 আই ম্যাক্সিমাম এটা প্রমাণ করতে বলছে, বা 70.7% আই ম্যাক্সিমাম এটা প্রমাণ করতে বলছে, অথবা আই আরএমএস সমান আই ম্যাক্সিমাম বাই √2 এটা প্রমাণ করতে বলছে, অথবা সর্বোচ্চ মান এবং কার্যকরী মানের মধ্যে সম্পর্ক বের করতে বলো এটা প্রমাণ করতে বলছে, বা আইআরএমএস এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলছে, বা এই তাহলে দেখছো এই কোশ্চেনটা এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে যে এখান থেকে তুমি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার বের করতে পারবা। আমাদের দেখো সর্বোচ্চ মান এবং কার্যকরী মানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। কার্যকরী মান মানে হচ্ছে আইআরএমএস এবং সর্বোচ্চ মান হচ্ছে আই ম্যাক্সিমাম, এই দুটোর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে ধরি আমাদের যে কারেন্টের ইকুয়েশন আই ইকুয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, যেটা আমরা আগে প্রমাণ করেছি। এখন আমরা কার্যকরী মানের সংজ্ঞা থেকে কি জানি, আইআরএমএস সমান হচ্ছে √মিন স্কয়ার 1/2 পাই 0 থেকে 2 পাই আই স্কয়ার ইনটু ডি থিটা, এটা তুমি জানো। এখন যেটা করতে হবে সেটা হলো আইআরএমএস সমান এই √1/2 পাই 0 থেকে 2 পাই আই এর ভ্যালুটা বসায় দিই, আই ম্যাক্সিমাম সাইন থিটা তারপর হোল স্কয়ার ইনটু ডি থিটা। এখন আইআরএমএস সমান হচ্ছে √ এই আই এমটা কনস্ট্যান্ট, তাহলে আই এম তারপর স্কোয়ার আছে, তাহলে আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই, এটা বের করে নিলাম, 0 থেকে 2 পাই সাইন স্কোয়ার থিটা ইনটু ডি থিটা, এটা আমরা লিখে নিলাম। এখন একটু কাজ আছে, দেখো কাজটা কি, কাজটা হচ্ছে যে এই সাইন স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি না, হাফ ইনটু 2 সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই জন্য আমরা সামনে একটা হাফ নিচে মনে মনে আছে মনে করো, আর 2 সাইন স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, সেই জন্য এই হাফটা নিচে থাকলো, আর 2 সাইন স্কয়ার থিটা যেটা আছে সেটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এটার ফর্মুলা আমরা বসাই দিলাম ইনটু ডি থিটা। তাহলে এই 2টা বের করে নিয়ে আসলাম, তাহলে আই এম এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই 0 থেকে 2 পাই 1 মাইনাস cos 2 থিটা ইনটু ডি থিটা। তারপরে আই এম এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই 0 থেকে 2 পাই 1 মাইনাস cos 2 থিটা ইনটু ডি থিটা, এটা আগের মতনই লিখে রাখলাম। এখন আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব কাকে, এই 1 কে ইন্টিগ্রেশন করব থিটার সাপেক্ষে, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করব থিটার সাপেক্ষে, আমরা পাবো হচ্ছে এখানে থিটা, 1 কে ইন্টিগ্রেশন করলে পাবো কি থিটা, এই যে ডি ইন্টিগ্রেশন চলে যাবে এভাবে মনে রাখো, তাহলে থাকবে হচ্ছে থিটা। cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে sin 2 থিটা, আবার 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে ডিভাইডেড বাই 2, তাহলে cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে sin 2 থিটা ডিভাইড বাই 2, লিমিট কত 0 থেকে 2 পাই বসাই দিলাম। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ 2 পাই থিটার জায়গায় 2 পাই মাইনাস 0, এর সাইন 0 ডিগ্রি মান 0, মাইনাস হাফ সাইন 4 পাই মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সেটা বসাই দিলাম। তারপর এখান থেকে থাকবে হচ্ছে 2 পাই মাইনাস হাফ, এই ভ্যালুটা 0 আসবে, তাহলে এই ভ্যালুটা 0 বসাই দিলাম। তাহলে এখান থেকে আইআরএমএস সমান কত আসবে, আইআরএমএস সমান আসবে হচ্ছে আই ম্যাক্সিমাম তারপর হোল স্কয়ার ডিভাইডেড বাই, আর এখান থেকে এই দেখো এই পাই চলে যায়, এখান থেকে থাকছে 2 2 4, তাহলে আই ম্যাক্সিমাম হোল স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে যদি আমরা রুট কাটায় দেই তাহলে কত থাকে, আই ম্যাক্সিমাম এরকম রুট আছে হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 আছে, এটাকে যদি আমরা স্কয়ার ভাঙি তাহলে রুট ওভার আই ম্যাক্সিমাম হোল স্কয়ার ডিভাইডেড বাই √2, তাহলে এখান থেকে এই স্কয়ার রুট চলে যাবে, থাকবে হচ্ছে আই ম্যাক্সিমাম ডিভাইডেড বাই √2। এখন একটু লক্ষ্য করো 1/√2 মানে হচ্ছে 0.707 আই ম্যাক্সিমাম, অর্থাৎ এই যে কার্যকরী মান যেটা আছে, কার্যকরী মানকে আমরা কি বলে থাকি বলো, কার্যকরী মান, এটাকে আমরা হচ্ছে আরএমএস মানও বলে থাকি, √মিন স্কয়ার, অর্থাৎ এর ভিতরে রুট থাকবে তারপর গড় থাকবে আর এখানে স্কয়ার থাকবে, √মিন স্কয়ার তো এটাই বলে। আর ম্যাক্সিমাম ভ্যালু কি, ধরো আমাদের যে সাইন ওয়েভ আছে, আমাদের একটা সাইন ওয়েভ আছে,
সাইন এফ এর ইকুয়েশন আমরা কি জানি, আই ইকুয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এই যে আই ম্যাক্সিমাম মানে কত, এই যে এর যে পিক ভ্যালুটা, এটাই হচ্ছে আমাদের আই ম্যাক্সিমাম, এটাই হচ্ছে আমাদের আই ম্যাক্সিমাম। আর ইকুয়েশনটা এর যে কোনো একটা পয়েন্টের ইকুয়েশন হচ্ছে আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এখন তাহলে আমাদের এই যে আরএমএস মান যেটা আছে এবং এই ম্যাক্সিমামের যে ভ্যালুর মধ্যে সম্পর্ক কি, 0.707 আই ম্যাক্সিমাম। এবং এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আই আরএমএস সমান আসবে হচ্ছে 0.707 ইন্টু 100% যদি করো তাহলে পাবা হচ্ছে 70.7% অফ আই ম্যাক্সিমাম। তাহলে এই আই আরএমএস যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে যে কার্যকরী মানটা সর্বোচ্চ মানের এত গুণ, অর্থাৎ 0.707 গুণ, তার মানে কমে যাবে একটু ভ্যালুটা, দশমিক দ্বারা গুণ করলে কি হয়, ভ্যালুটা কমে যায়। এবং পার্সেন্টেজ এর মধ্যে যদি করি তাহলে 70.7%।